দেখতে সুন্দর অনেক জিনিস তোমার সামনে থাকবে, সব দেখতে সুন্দর জিনিস কিন্তু সোনা নয়। হাইড্রোজেন লাগছে 3টা হাইড্রোজেন, আমি 3টা হাইড্রোজেন ত্রিক্ষারীয় অ্যাসিড মেরে দিলাম না, না একেবারে নয়। তোমার দিকে তাকাচ্ছে, মিটকুট করে হাসছে, তুমি ভাবছো মনে হয় পড়ে গেছে, সে তোমার সঙ্গে ফ্ল্যাটিং করছে। মেটা ফসফরিক অ্যাসিড, আমি বলছি মেটা, কিন্তু তোমার সঙ্গে যে বিট্রে করেছে, যে তোমাকে ঠকিয়ে গেছে, তুমি শুনছো সেই মেয়েটার কথা। মানে মেয়েটা তোমার জীবন থেকে চলে গেছে, তোমাকে ঠকিয়ে গেছে। তো মেয়েটা যখনই বলবে, তুমি কি বলবে? স্যার চলে গেছে, মেয়েটা আমার লাইফ থেকে চলে গেছে, চোখে জল ভাসিয়ে দিয়ে চলে গেছে, মানে জল এগুলো নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছো? শিখিয়ে দিলাম, সবই কেমিস্ট্রির মধ্যে ছিলাম আমি, কেমিস্ট্রির একদম বাইরে যাইনি, একদম ভুল ভাববে না, পুরো কেমিস্ট্রির মধ্যে ছিলাম। তোমরা মনে হয় কেমিস্ট্রির বাইরে চলে গেছো। এই পড়াশোনা করো। এই যে সেকশনটা তোমাদের পড়ানো হবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা সেকশন, যেটা হচ্ছে ফসফরাসের অক্সি অ্যাসিড সমূহ। তোমাদের পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন আসার চান্স প্রবল। মানে যখন তুমি নিটের এক্সাম দেবে, জেইর এক্সাম দেবে, বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে, ব্লক কেমিস্ট্রি রয়েছে, সেখানে কিন্তু তুমি এই যে কোশ্চেনগুলো, এই যে ফসফরাসের অক্সো অ্যাসিড, এই যে টপিকটা, এই টপিক থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু সবসময় যেন প্রবল থাকে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি খুলে দেখবে, এখান থেকে কোশ্চেন তুমি পেয়েই যাবে, 100% পেয়ে যাবে। অনেকগুলো অ্যাসিড রয়েছে, ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড, পলিফসফরিক অ্যাসিড, মেটা ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড, কত ধরনের ফসফরাস আর ফসফরিক, হাইপো আর অর্থো আর পাইরো, এরকম করে কত ফসফরাস আর ফসফরিক অ্যাসিড দেখতে পাবে। এখানে অনেক কনফিউশনের তৈরি হয়, অনেক তোমাদের ডাউট তৈরি হয়, মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, কিন্তু তোমাদের একটা সিম্পল টেকনিক, ট্রিক্স, টিপস শিখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা কিন্তু এই ফসফরাসের অক্সো অ্যাসিডগুলো সুন্দরভাবে খেয়াল রাখতে পারবে, মুখস্থ রাখতে পারবে, যা কোশ্চেন আসবে সমস্ত কিছু কিন্তু তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু জিনিসটা খুব কেয়ারফুলি দেখতে হবে। তো তোমাদের আমি এই নোটে তো যাব, নোটে যাওয়ার আগে আমি একটু তোমাদের একটু জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি, একটা বেসিক জিনিস একটু তোমাদের বুঝিয়ে দিই, তারপরে তোমাদের ওইগুলো পড়ালে সুবিধে হবে। 3টে জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে, 3-4টা জিনিস তোমাকে শুধু শিখিয়ে দিচ্ছি, এইটা খেয়াল রাখলে তোমার সমস্ত গল্প, মানে সব খেলা শেষ। হ্যাঁ, সমস্ত জিনিস তোমার হাতের মুঠো হয়ে যাবে একদম। তো ট্রিক তো আমি সবসময় দিই, তোমাদের টিপস দিই যাতে মনে রাখতে পারো। 3টে জিনিস, একটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, একটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। ঠিক আছে? তারপরে হচ্ছে, না প্রথমে হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, প্রথমে হচ্ছে হাইপোফসফরাস। আচ্ছা, একটা কপি করে নিয়ে নিলে তো হয়ে গেল, হাইপো শুধু লাগাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, প্রথমে লাগাবো হাইপোফসফরাস অ্যাসিড, তারপরে হচ্ছে ফসফরাস অ্যাসিড, তারপরে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? তো এদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট নাম রয়েছে, আমি একটু বলে দিই। হাইপোফসফরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিডও বলা হয়। ফসফিনিক অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিডকে ফসফিনিক অ্যাসিডও বলা হয়। আমি একটু লিখে দিতে চাইছি বাবু, ওটা তোমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি। ফসফিনিক অ্যাসিড, বইতে রয়েছে ফসফিনিক, ফসফিনিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে? ফসফিনিক অ্যাসিড বলা হয়। আর ফসফরাস অ্যাসিডকে অনেক সময় এইরকমও বলা হয়, ফসফরাস অ্যাসিড বলা হয়, এর অনেকগুলো নাম রয়েছে। বা ফসফরাস অ্যাসিডও বলা হয়, ফসফরাস অ্যাসিডও বলা হয়, একে ফসফরাস অ্যাসিডও বলা হয়। ঠিক আছে? বা অনেক সময় আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ফসফোনিক অ্যাসিডও বলা হয়, বা এর নাম কি? ফসফোনিক অ্যাসিড। ফসফোনিক অ্যাসিড। তাহলে এতগুলো নাম, এটাও হতে পারে ফসফরাস অ্যাসিড, বলতে পারে ফসফরাস অ্যাসিড, এদিকে নিয়ে নিয়ে দিলে
ফসফরাস অ্যাসিড বা অর্থোফসফরাস অ্যাসিড বা হচ্ছে ফসফোনিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফিনিক অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে ফসফিনিক অ্যাসিড। আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা একে আরেকটা নাম কি অর্থোফসফরিক অ্যাসিডও বলা হয়। অর্থোফসফরিক অ্যাসিডও বলা হয়, অর্থোফসফরিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, এই তিনটে নাম তোমাকে একটু একদম জলভাত করে নিতে হবে। এই তিনটে নাম বলতে কোন কোন? হাইপোফসফরাস অ্যাসিড বা যেটাকে বলা হয় ফসফিনিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড বা অর্থোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড বা অর্থোফসফরাস অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড, এটা ফসফিনিক, এটা ফসফোনিক অ্যাসিড। আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটা হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে H3PO2, এর সংকেত হচ্ছে H3PO3, এর সংকেত হচ্ছে H3PO4। হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা অর্থোফসফরিক অ্যাসিড হতে পারে, এটারও আগে অর্থ লাগাতে পারো। আর ফসফোনিক অ্যাসিড আর হচ্ছে ফসফোনিক অ্যাসিড হলো। এই তিনটা তোমাকে মুখস্থ করে নিতে হবে, তাই না? ফসফরিক অ্যাসিড তো তোমাদের সবারই মুখস্থ রয়েছে। এবার এখান থেকে কয়েকটা জিনিসপত্র তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কি জিনিস খেয়াল রাখবে? নাম্বার 1, যখন তোমাকে এইরকম বলবে যে তোমাকে যদি এরকম বলে যে মেটাফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড, মেটা যখন বলবে তুমি, আমি বলছি মেটা, কিন্তু তোমার সঙ্গে যে বিট্রে করেছে, যে তোমাকে ঠকিয়ে গেছে, তুমি শুনছো সেই মেয়েটার কথা। তাহলে মেটা মানে তুমি সেই মেয়েটার কথা ভাবছো, মানে মেয়েটা তোমার জীবন থেকে চলে গেছে, তোমাকে ঠকিয়ে গেছে। তাহলে মেটা মানে মেয়েটা মানে ও মেয়েটা চলে গেছে। মানে তুমি যখন কোনো অ্যাসিড লিখবে, সেটা ফসফরিক অ্যাসিড হতে পারে বা ফসফরাস অ্যাসিড হতে পারে। মেটা মানে সে তোমার লাইফ থেকে চলে গেছে, মানে এক অণু জল নিয়ে চলে গেছে, তোমার চোখের জল, এক অণু চোখের জল, মানে অ্যাভোগাড্রো সংখ্যক তোমার চোখের জল নিয়ে চলে গেছে। অ্যাভোগাড্রো সংখ্যক না, আরো বেশি সংখ্যক চোখের জল নিয়ে গেছে। ঠিক আছে, চোখের জলে অনেক অ্যাভোগাড্রো সংখ্যক রয়েছে এরকম। তো মেটা যখনই বলবে, তুমি কি বলবে? স্যার চলে গেছে, মেয়েটা আমার লাইফ থেকে চলে গেছে, চোখের জল ভাসিয়ে দিয়ে চলে গেছে, মানে জল এক অণু নিয়ে চলে গেছে। তাহলে মেটা ফসফরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড মানে এক অণু জল বেরোবে মাইনাস ওয়াটার। মেটা যখন হবে তাহলে তুমি কি করবে? মেটার ক্ষেত্রে মাইনাস ওয়াটার করবে। ঠিক আছে, এবার ধরো তোমাকে কখনো বললো যে মেটাফসফরিক অ্যাসিড নিশ্চয়ই, তাহলে ফসফরিক অ্যাসিড থেকে জল বের করবো, এক অণু জল বের করবো, কিন্তু তার আবার সিস্টেম আছে, দুজনকে যোগ করে জল বের করবো, সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি। নাম্বার 2 কি মনে রাখবে? একটা হলো মেটা, আর একটা হচ্ছে পাইরো। পাইরো কখন আসবে? পাইরো কথাটা কখন আসবে? পাইরো, তুমি মেয়েটা পালিয়ে গেছে, ভাবে পালিয়ে গেছে, তোমার লাইফ থেকে পালিয়ে চলে গেছে, না পালিয়ে গেছে, পালিয়ে মানে পাইরো মানে তুমি ভাবে পালিয়ে গেছে, পাইরো মানে পালিয়ে গেছে। বুঝতে পারছো? রিলেট তো করতে হবে যেরকম করে, বাবা মনে রাখতে হবে তো। পাইরো মানে পালিয়ে গেছে, মেয়েটাও জল নিয়ে চলে গেছে, আর পাইরো মানে পালিয়ে গেছে, মানে জল, এক অণু জল নিয়ে চলে গেছে, এও কিন্তু চলে গেছে। তাহলে যখনই পাইরো কোনো অ্যাসিড লিখবে, তার ক্ষেত্রে কিন্তু এক অণু জল বের করবে। বুঝতে পেরেছো? পাইরো ফসফরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড বলেছে, মানে ওই ফসফরাস অ্যাসিড বা ফসফরিক থেকে জল বের করে দেবে এখনো। বুঝতে পেরেছো? নাম্বার 3, তোমাকে যদি কখনো বলে যে হাইপো যদি কখনো কথাটা থাকে, হাইপো মানে হচ্ছে ভাইপো, ছোট একটা ফ্র্যাগমেন্টকে নিয়ে চলে যাবে। তাহলে যদি কখনো দুই অণু ওইচ মাইনাস যদি নিয়ে চলে যায়, দুই অণু যদি ওইচ মাইনাস বের করে দাও, দুই অণু ওইচ মাইনাস, ঠিক আছে, দুই অণু কি বের করবে? ওইচ মাইনাস বের করবে, -2 ওইচ আর কি এইটা। তাহলে দু অণু যদি ওইচ বেরিয়ে চলে যায়, তখন সেটা হচ্ছে কি হবে? তখন হচ্ছে হাইপো। যদি হাইপো ফসফরাস অ্যাসিড বলে, তাহলে দুটো ফসফরাস অ্যাসিডকে কাছাকাছি নিয়ে এসে দুই অণু ওইচ বের করে দেবে, ব্যাস খেলা শেষ। হাইপো যখন আসবে, হাইপো মানে ভাইপো ছোট, ওইচ, তাহলে ওয়াটার নয়, ওইচ বেরোবে, দুই অণু ওইচ বেরোলে তখন হাইপো কথাটা আসবে। পাইরো
এগোনো পালিয়ে গেছে মেয়েটা তোমার লাইফ থেকে পালিয়ে গেছে, তাহলে জল নিয়ে চলে গেছে, তোমার চোখের জল ছেড়ে চলে গেছে। মেয়েটা মানে মেয়েটা সেও তো চলে গেছে, তোমার লাইফে নেই এখন। তাহলে বুঝতে পেরেছো? এইটা যদি তোমার ঠিকঠাক হয়ে থাকে বাস, আর তোমার কেউ তোমাকে বিট করতে পারবে না, তোমাকে কেউ বিট করতে পারবে না। দেখো তুমি সুন্দর করে কিভাবে এবার অ্যাসিডগুলো মনে রাখবে, এক এক করে আমরা আসছি। দেখো, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যখন স্ট্রাকচার আঁকবে বাবু, ধরো তোমাকে এইগুলো সবার স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট, এর করে হাইপো পাইরো অর্থ মেটা কত রকমের দেখতে পাবে, তাতে স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট। একটা জিনিস তুমি সবার ক্ষেত্রে মাথায় রাখবে, যখনই কোনো ফসফরাসের অ্যাসিড বলবে সবসময়ের জন্য দেখো ফসফরাস তো থাকবে আর অক্সিজেন তো রয়েছে, পি ডবল বন্ড ও একটা থাকবেই থাকবে 100%, স্ট্রাকচার লিখতে গেলে এটা থাকবে। ঠিক আছে, তাহলে অলওয়েজ একটা জিনিস মাথায় কি রাখবে, প্রত্যেকটা অ্যাসিড যখন তুমি স্ট্রাকচার আঁকবে সবার ক্ষেত্রে কিন্তু পি ডবল বন্ড কিন্তু ও এই কিন্তু মাস্ট থাকবে, এইটা সবার ক্ষেত্রে মাস্ট, এইটা কিন্তু পি ডবল বন্ড ও এবং হচ্ছে পিওএইচ, পি ডবল বন্ড ও এবং হচ্ছে ওএইচ, এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে মাস্ট থাকবে। তুমি ওএইচটা মনে রাখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা আমি শিখিয়ে দেবো, কিন্তু পিও থাকে এটা যেন তোমার মাথায় থাকে, সবার ক্ষেত্রে পিও থাকবে আর পিওএইচ একটা না একটা থাকবেই থাকবে 100%, এগুলো জেনে রাখবে। সব ছোট 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 সব কোশ্চেন আসবে, দেখবে যা শিখিয়ে দিচ্ছি এর বাইরে আর কোশ্চেন মানে যা করবে তুমি পেরে যাবে। তাহলে বাবু এর যদি স্ট্রাকচার তোমাকে আঁকতে বলা হয় তুমি আঁকতে পারবে? ইয়েস স্যার আঁকতে পারবো, আপনি তো বলেছেন সবার ক্ষেত্রে পি ডবল বন্ড একটা ও থাকে, পাক্কা পি ডবল বন্ড ও এঁকে দিলাম। আর বাকি অক্সিজেন কটা রয়েছে? অক্সিজেন স্যার আর একটা রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু ওএইচ বন্ধন থাকে, আমি বলেছি সবসময় হাইড্রোজেন আর অক্সিজেন থাকা মানে ওএইচ বন্ধন লাগাবেই লাগবে। তাহলে কটা হাইড্রোজেন রয়েছে? তিনটা হাইড্রোজেন রয়েছে আর হচ্ছে একটা অক্সিজেন রয়েছে। কটা ওএইচ তৈরি হতে পারে? স্যার ম্যাক্সিমাম একটা ফুচকা আলু বেশি থাকলে কি হয়েছে, আলু তিনটা ফুচকার মতো থাকলে কি হয়েছে, একটা ফুচকা খালি ফুচকা একটা, আর তিনটার মতো আলু থাকলে আমি ম্যাক্সিমাম ফুচকা একটাই বানাতে পারবো, তাই না? লিমিটিং রিয়েজেন্টে পড়েছিলেন। তাহলে একটা ও আর তিনটা হাইড্রোজেন থাকলে ম্যাক্সিমাম একটা ওএইচ বানাতে পারবো, তাহলে একটা ওএইচই বানাও, একটা ওএইচ হলো। বাকি কি পড়ে থাকলো? একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, বাকি দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। দেখো ঠিক আছে নাকি? এটাই স্ট্রাকচার, আর কিচ্ছু নেই, আর কোনো কিছু নেই। এর ক্ষেত্রে স্ট্রাকচার নিজেরা এঁকে ফেলো ফটাফট করে। স্যার পি ডবল বন্ড ও আপনি তো বললেন একটা থাকবে, হয়ে গেল, একটা অক্সিজেন চলে গেছে, বাকি অক্সিজেন কটা রয়েছে? দুটো অক্সিজেন রয়েছে, 20 নয়, দুটো অক্সিজেন। হাইড্রোজেন কটা রয়েছে? তিনটা হাইড্রোজেন রয়েছে, তাহলে ম্যাক্সিমাম কটা ওএইচ হবে এখান থেকে? দুটো ওএইচ হবে, তাই না? দুটো ওএইচ হবে ম্যাক্সিমাম, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো ওএইচ হবে, তাহলে একটা ওএইচ দুটো ওএইচ আর একটা নিশ্চয়ই হাইড্রোজেন এমনি গোপাল ভাঁড়ের মতো বসে থাকবে, তাই না? গোপাল ভাঁড়। এর ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? স্যার আমি এঁকে ফেলতে পারবো, ইয়েস এঁকে ফেলো। পি ডবল বন্ড ও, একটা অক্সিজেন চলে গেছে, বাকি তিনটা অক্সিজেন তিনটা হাইড্রোজেন, কটা ওএইচ হবে বাবুরাম? একটা রামের ভাই শ্যাম, তার কাকুর ছেলে যদু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার লেখা একদম জল ভাত একদম চুটকি মে চুটকায়, ফেবিকুইকের মতো কাজ করে, 5 টাকায় কাজ শেষ। ঠিক আছে, একদম ঝাকাস। ওকে নেক্সট, এর ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে পরে আমি সব পড়িয়ে দেবো তোমাকে, তোমার উপরে ছাড়বো না, আমি সব শিখিয়ে দেবো বাবু। সবসময় মনে রাখবে যে এই সকল যে অক্সো অ্যাসিডগুলো রয়েছে, ফসফরাসের যে অক্সো অ্যাসিডগুলো রয়েছে, এদের অ্যাসিডিটি তুমি কিন্তু দেখো আগে যেরকম অ্যাসিডিটি করতে, এই ভুল ভ্রান্তিতে একদম থাকবে না কচি খোকা। যেরকম আমরা H2SO4 যখন করতাম, H2SO4 এর ক্ষারকীয়তা কত করতাম? দুটো H+ তৈরি হয়, তাই আমরা বলতাম যে এটা দ্বিক্ষারীয় বলতাম, দ্বিক্ষারীয়, কারণ কি দুটো H+ ছাড়তে পারছে, দুটো H+ আয়ন ছাড়ছে মানে দ্বিক্ষারীয় হবে। HCl এর ক্ষেত্রে আমরা কি করতাম? একটা H+ পাচ্ছি, তাহলে এক ক্ষারীয় অ্যাসিড বলতাম। তাহলে তুমি H3PO4 এর H3PO2 এর ক্ষেত্রে তুমি কি বলবে? স্যার H3PO2 এর ক্ষেত্রে তিনটা হাইড্রোজেন রয়েছে, তাহলে তিনটা H+ বেরোবে, মানে এটা ত্রিক্ষারীয়, এটা হচ্ছে ত্রিক্ষারীয়, এটা বলা উচিত, এই জন্য উচিত বললাম, অ্যাকচুয়ালি এটা ত্রিক্ষারীয় নয়, একেবারেই ভুল। কেন ভুল? H2SO4 এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ঠিক আছে, যখন ফসফরাসে অক্সি অ্যাসিড করবে তখন একটু যেন মাথায় যেন বুদ্ধিটা থাকে, একদম ভুলভাল করবে না, এই হাইড্রোজেন দেখে একদম ভুলে পা দেবে না। দেখতে সুন্দর অনেক জিনিস তোমার সামনে থাকবে, সব দেখতে সুন্দর জিনিস কিন্তু সোনা নয়, বুঝতে পেরেছো? সব দেখতে সুন্দর জিনিস কিন্তু সোনা নয়, সবার সঙ্গে তোমার ম্যাচিং করবে না। সুতরাং দেখে সামনে দেখতে হাইড্রোজেন লাগছে তিনটা হাইড্রোজেন, আমি তিনটা হাইড্রোজেন ত্রিক্ষারীয় অ্যাসিড মেরে দিলাম, না না একেবারে নয়, তোমার দিকে তাকাচ্ছে মিটকুট করে হাসছে, তুমি ভাবছো মনে হয় পড়ে গেছে, না মোটেও নয়,
সে তোমার সঙ্গে ফ্ল্যাটিং করছে, বুঝতে পারোনি তুমি? তুমি বাদে সবাই জানে যে সে তোমার সঙ্গে ফ্ল্যাটিং করছে, তুমি তো খুব লাজুক, বাবা আমার সঙ্গে আমাকে তাকিয়েছে, ওরে বাবা রে, মজাই মজা। আমাকে ফার্স্ট টাইম কেউ একজন এরকম ভাবে তাকালো, এরকম ভাবে আর চোখে তাকালো আর মুচকে হাসলো, আর তুমি তো সেইটা নিয়ে তুমি একদম মস্তিতে আছো। বন্ধুদের বলছো ভাই আজকে হয়ে গেছে ভাই। ভাই সবাই হাসলে কিন্তু সেই হাসি অনেক সময় ফাঁসি, হাসলিয়া মতলব আপ ফাঁস গেয়া। হ্যাঁ, তো 3টা হাইড্রোজেন দেখে তুমি ত্রিকার্বনিক অ্যাসিড বলবে না, তাহলে কি করতে হবে? স্যার শুধু সে দেখে হেসে দিয়েছে বলে আমি ভাববো না যে সে আমাকে পছন্দ করে। আমাকে কি করতে হবে? অন্দর কি বাত জাননা হ্যায়, তোমাকে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকতে হবে মানে তার মনের গভীরে ঢুকতে হবে। এখানে মনের গভীর তো নেই, এখানে হচ্ছে স্ট্রাকচারের গভীরে যেতে হবে। তাহলে ফসফরাস এক্ষুনি এঁকেছি, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এর স্ট্রাকচার কি হয়? এর স্ট্রাকচারে একটা OH হয়, দুটো হাইড্রোজেন থাকে। তাহলে বাবুরাম সবসময় মনে রাখবে যে যতগুলো OH থাকবে না, অর্থাৎ OH বন্ধন পোলার বন্ধন হয়, তুমি জানো OH বন্ধন পোলার বন্ধন, এই সকল বন্ধন ভেঙেই কিন্তু একটা H+ আসে। কখনো খেয়াল রাখবে, কখনো এই পিএইচ বন্ধন কিন্তু এদের অ্যাসিডিটির জন্য দায়ী নয়। পিএইচ বন্ধনের জন্য কিন্তু এখানে অ্যাসিডিটি কখনো শো করবে না। পিএইচ বন্ধনের জন্য এখানে অ্যাসিডিটি শো করবে না, সব অ্যাসিডিটি শো করবে OH বন্ধনের জন্য। OH বন্ধন ডিসোসিয়েট করলে H+ আসবে, সেটাই হচ্ছে অ্যাসিডিটির জন্য দায়ী। একদম ভুল করবে না, কেউ হেসে দিলে তুমি ফেসে যাবে না, হাসি তো ফাঁসি, একদম ফাঁসবে না। তুমি জানতে চেষ্টা করবে সে কেন হাসলো, এবং একটু সময় নেবে। সময় এখানেও কোশ্চেনটা সলভ করার আগে তুমি সময় নেবে, এখানেও কিন্তু ডিরেক্টলি টিক মেরে দিয়ে চলে আসবে না, এখানেই ফেসে যাবে। তুমি তার স্ট্রাকচার জানার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? শিখিয়ে দিলাম, সবই কেমিস্ট্রির মধ্যে ছিলাম আমি, কেমিস্ট্রির একদম বাইরে যাইনি, একদম ভুল ভাববে না, পুরো কেমিস্ট্রির মধ্যে ছিলাম। তোমরা মনে হয় কেমিস্ট্রির বাইরে চলে গেছো। এই পড়াশোনা করো কেমিস্ট্রি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম যে এখানে তাহলে অ্যাসিডিটি কি হবে? অ্যাসিডিটি বাবু একদম যেটা তোমাদের আমি বলছিলাম যে 3টা হাইড্রোজেন দেখে তুমি কখনো বলবে না যে 3টা হাইড্রোজেন রয়েছে মানে এটা ত্রিক্ষারীয় অ্যাসিড না। যতগুলো OH থাকবে ওইগুলো কিন্তু হাইড্রোজেনকে ডোনেট করতে পারবে, তাহলে এটা হচ্ছে একক্ষারীয় অ্যাসিড। এটা কটা হাইড্রোজেন হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড, এটা কত ক্ষারীয় অ্যাসিড? এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে অ্যাসিডের ক্ষারকীয়তা আমরা জানলাম। ওই জন্য পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসে, আমি তোমাদের একটু ছোট্ট করে এখানে বলে রাখি, তারপরে আমরা এর ডিটেল স্ট্রাকচারে যাব। বলে যে এখানে 3টা হাইড্রোজেন থাকার সত্ত্বেও তাহলে এরা কেন Na3PO3 এই লবণ কেন তৈরি করতে পারে না? 3টা যদি H+ বেরিয়ে যায় তার জায়গায় ধাতু তো রিপ্লেস করতে পারে, এইভাবে তো লবণ তৈরি হয়, কিন্তু কেন 3টা হাইড্রোজেন এখানে রিপ্লেস হয় না? হয় তাহলে কি অ্যাকচুয়ালি Na2HPO3 হয়। কেন? তুমি এক্ষুনি বুঝতে পেরেছো স্যার, এখানে যে OH বন্ধনের সংখ্যা অ্যাকচুয়ালি দুটো, অর্থাৎ দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিড মানে দুটো সোডিয়াম দুটো হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, তাই না? তাহলে এইটা উৎপন্ন হতে পারে, এটা উৎপন্ন হতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে কি হবে স্যার? এর ক্ষেত্রে Na3PO4 উৎপন্ন হতে পারে, কিন্তু এক্ষেত্রে Na3PO3 উৎপন্ন হতে পারে। এর ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে NaH2PO2 হতে পারে। যতগুলো H ততগুলোই তো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না, দিয়ে লবণ তৈরি করবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এইটা হতে পারে এটা হতে পারে না, একটু লিখে নেবে খাতায়, কেমন হলো? ওকে, তাহলে এটা বুঝে গেছো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে পিএইচ বন্ধনগুলো, এই পিএইচ বন্ধনগুলোই ডিসোসিয়েট করে, এই যে পিএইচ বন্ধনগুলো রয়েছে, আমি এর পরের স্লাইডে দেখিয়ে দিই, এই পিএইচ বন্ধনগুলোই এখানে ডিসোসিয়েট করে, ওরা হচ্ছে বিজারণ ধর্ম দেখায়। তাহলে পিএইচ বন্ধন বিজারণের জন্য দায়ী, বিজারণের বন্ধন বিজারণের জন্য দায়ী, ঠিক আছে? যতগুলো পিএইচ বন্ধন থাকবে তত বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে কি? অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে। বিজারণ ক্ষমতা তাকে বলা হয়। বিজারক কারা? দানশীল ব্যক্তি কারা? যারা অন্যকে দান করে, তাই না? সেরকম বিজারক পদার্থ কারা বা বিজারণ ধর্ম কাদের বেশি? যারা অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে। নিজে জারণ কখন হবে? নিজে হাইড্রোজেন ছেড়ে দিলে, ছোটবেলাকার কনসেপ্ট পড়েছো, নিজে হাইড্রোজেন ছেড়ে দিলে বিজারক পদার্থ হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন ছাড়বে কারা? পিএইচ বন্ধনগুলো হাইড্রোজেন ছাড়বে। তাহলে এটার বিজারণ ক্ষমতা কি হবে? তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে, তাই এর বিজারণ ক্ষমতা মোটামুটি ঠিকঠাক। তাহলে এদের মধ্যে দেখো তো কার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? যতগুলো পিএইচ থাকবে, যত পিএইচ বন্ধনের সংখ্যা বেশি থাকবে তত তার বিজারণ ক্ষমতা বেশি থাকবে।
এর বিজারণ ক্ষমতা দেখো দুটো এইচ রয়েছে, তাহলে এর ঠিক আছে, এর একটা এইচ, এর ক্ষেত্রে হচ্ছে একদম এইচ নেই, তাহলে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটা। এ হচ্ছে তীব্র বিজারক, এ মৃদু, এ একদম বিজারক নয়, তাহলে সবচেয়ে কম। নোটে মনে হয় একটু মিস্টেক আছে, ওটা দেখিয়ে দেবো। তাহলে বিজারণ ক্ষমতা নির্ভর করছে পিএইচ বন্ধনের উপরে, অ্যাসিডিটি নির্ভর করছে ওএইচ বন্ধনের উপরে, ঠিক আছে। মানে কত ক্ষারীয় অ্যাসিড, আবার অ্যাসিডিটি আবার বলবে না, সেটার আবার গল্প আছে, আমি বলবো যে এদের মধ্যে কে বেশি অ্যাসিডিটি। তুমি আবার এটাও ভুল করবে, স্যার তিনটা ওএইচ রয়েছে, তিনটা এইচ প্লাস ছাড়বে, অ্যাসিডিটি বেশি না। অ্যাসিডিটির আবার গল্প আছে, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, তারপরে এর, তারপরে এর। এটাও পরীক্ষায় আসে, সবসময় আসে, সবসময় আসে, সবসময় আসে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে অ্যাসিডিটি এর বেশি, তারপরে এটা, তারপরে এটা। এক্সপ্লেনেশন জানতে চাইছো? আসছি আসছি আসছি, রুখো যারা, সবুর করো। তাহলে অ্যাসিডিটি আমরা পরে এক্সপ্লেন করবো। বিজারণ ক্ষমতা জেনে গেলে পিএইচ বন্ধনগুলো বিজারণের জন্য দায়ী, কারণ এখানে পিএইচ বন্ধনগুলোই তো আনস্টেবল বন্ড। তুমি বলবে কেন পিএইচ বন্ধন সহজে ডিসোসিয়েট করে কেন? তার কারণ ফসফরাসের ডি অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালের বন্ডিং হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, বন্ধনটা উইক হয়ে যাচ্ছে। লং ডিস্টেন্সে তো রিলেশন সহজে ভেঙে যায় জেনারেলি, তাহলে লং বন্ড মানে হচ্ছে বন্ধন সহজে ব্রেক করে যাবে, এই সহজে ছেড়ে দেবে, এই ছেড়ে দেওয়া মানে তো বিজারণ হয়ে যাবে, তাই না? বিজারণ ক্ষমতা অন্যকে বিজারিত করবে, এই হচ্ছে গল্প, বোঝা গেছো? আচ্ছা, এরপরে আমরা আসল জায়গায় আসছি, সেটা হচ্ছে আমরা স্ট্রাকচারে আসছি, ঠিক আছে। তো তোমাকে এক এক করে আমি স্ট্রাকচারগুলো এঁকে এঁকে দেখাবো, ঠিক আছে। এখান থেকে তোমাকে পরপর স্ট্রাকচারগুলো এঁকে এঁকে আমি এই স্লাইডে আমি সমস্ত স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু অন্য কিছু নিয়ে নিই, দিলে আমাদের পড়াতে বা বোঝাতে সুবিধে হবে, ঠিক আছে। জায়গা পেয়ে গেলাম বেশি করে, ইয়েস, এ অবধি হলো। এরপরে আমি এক এক করে স্ট্রাকচারগুলোতে আসছি। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড। আচ্ছা, প্রথমে আছে অর্থোফসফরাস, হাইপোফসফরাসিস, অর্থোফসফরাস অ্যাসিড, এটা তো হয়ে গেছে। এরপরে আমি এক এক করে আমাদের নোটে যেগুলো অ্যাসিডগুলো রয়েছে ওগুলো আমি পরপর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাবু দেখো, প্রথমে হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিডকে ফসফিনিক অ্যাসিড বলা হয়, H3PO2, এটা তো মুখস্থ করবে, এটা একটা বিজারক পদার্থ, অবভিয়াসলি বিজারক পদার্থ, এইচ রয়েছে মানে বিজারক পদার্থ হবে, ঠিক আছে। এই যে দেখো, একটি পিওএইচ বন্ধন, দুটি পিএইচ বন্ধন, একটি পিও বন্ধন, এগুলো তো তুমি হিসাব করতে পারবে, এগুলোই পরীক্ষা আছে। তাহলে কত ক্ষারীয় অ্যাসিড? এটা এক ক্ষারীয়, কারণ একটা ওএইচ বন্ধন রয়েছে, এক ক্ষারীয় অ্যাসিড হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থোফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিডের ক্ষেত্রে H3PO3, তার ক্ষেত্রে কটা এইচ ছাড়বে? একটা, দুটো এইচ ছাড়বে, তাহলে দুটো ওএইচ, তাহলে এটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড হবে। আর কতগুলো পিও বন্ধন, এগুলো পরীক্ষায় আসে। অক্সিডেশন স্টেটটা খেয়াল রাখবে, +3, এগুলো তো তুমি বের করতে পারবে, এগুলোও আসে পরীক্ষায়। এর অক্সিডেশন স্টেট +1, এগুলো তো তুমি এক্স ধরেও করতে পারবে, এক্স ধরে নিলে, আর অক্সিজেন তো -2 করে হয়, তাহলে দুটো অক্সিজেনের জন্য -4, আর এখানে তিনটা হাইড্রোজেনের জন্য +3, তাহলে প্লাস মাইনাস মিলে -1 এলো, তাহলে -1 এই দুজন মিলে হলো, নিশ্চয়ই ফসফরাসকে +1 হতে হবে, তবে গিয়ে তো নিউট্রাল হবে, তাই না? তাহলে এটা হচ্ছে +1, এক্স হচ্ছে +1। এগুলো সব রেডক্সে শিখেছো। এরপরে এই স্ট্রাকচারগুলো কিভাবে আসে? পাইরোফসফরাস অ্যাসিড, আমি কি বলেছি? পাইরো মানে পালিয়ে গেছে, কোথা থেকে যাবে? জল, স্যার জল, চোখের জল নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, তাহলে পাইরোফসফরাস অ্যাসিড। দেখো এইটা খেয়াল রাখবে, ফসফরাস, ফসফরিক বলেনি, ফসফরাস অ্যাসিডের সংকেত কি? এই যে অর্থোফসফরাস অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড, H3PO3, তাহলে H3PO3, দেখো এটা স্ট্রাকচার আঁকছি, দেখো H3PO3, ঠিক আছে। আমি বলেছি পাইরো, পাইরো মানে জল চলে গেছে, সবসময় মনে রাখবে পাইরোফসফরাস অ্যাসিড হচ্ছে দু অণু থেকে, মানে যেখান থেকে আসছে, কোথা থেকে সোর্সটা বুঝতে পেরে গেছো, ফসফরাস অ্যাসিড থেকে এসছে, পাইরোফসফরাস মানে ফসফরাস অ্যাসিড থেকে এসছে, পাইরো মানে জল বেরিয়ে গেছে, তাহলে দু অণু থেকে এক অণু জল বের করে দাও, দিলে পাইরোফসফরাস অ্যাসিড তৈরি হবে। তাহলে জল বের করে দিলে হাইড্রোজেন কটা পড়ে থাকবে বাবু? হাইড্রোজেন কটা থাকবে? 3 দুগুণে 6টা ছিল, এখন ওয়াটার বেরিয়ে গেছে, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে আর একটা অক্সিজেন, তাহলে 3 দুগুণে 6 থেকে এখন 4টা, H4। ফসফরাস দুটো ছিল, দুটোই আছে, H4P2। এরপরে অক্সিজেন কটা ছিল? 3 দুগুণে 6টা ছিল, একটা অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে অক্সিজেন কটা হবে? 5 হবে। দেখো মিলেছে, এই যে দেখো H4P2O5, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু দুটোকে কাছে নিয়ে এসে জল বের করে দেবে, ঠিক আছে। তো কাছাকাছি আসতে চেয়েছিলে, সেখান থেকে তো চোখের জল বের করে চলে গেল, তাহলে কাছাকাছি আসতে চেয়েছিলে, জল বের করে দিত, পরাঞ্জায় জলিয়ারে হয়ে গেল, তাই না? ময় হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে তার সংকেত, হয়ে গেল। এবার স্ট্রাকচার আঁকা, স্যার স্ট্রাকচারের ক্ষেত্রে কি হবে? স্ট্রাকচার আঁকবো কি করে? আমি কি করেছি? ফসফরাস অ্যাসিড থেকে জল বের করেছি, জল বের করানোর সিস্টেম বলে দিচ্ছি, তাহলে আগে এই অ্যাসিডকে আগে আঁকো। এই অ্যাসিডের আঁকবো কি করে? H3PO3 আমি এক্ষুনি শিখিয়েছি, P ডবল বন্ড O আগে করবে,
জল বের করবে, তাই হচ্ছে আগে ওএইচ গুলোকে এইদিকে রাখবে। হ্যাঁ, তাহলে পি ডবল বন্ড ও হয়ে গেল। আর কটা ওএইচ থাকবে গো? আর কটা ওএইচ থাকবে? দুটো ওএইচ থাকবে, একটা ওএইচ এদিকে করলাম, একটা ওএইচ আর একটা পিএইচ হবে। দেখো ঠিক আছে স্ট্রাকচার। এইরকম যেহেতু দু অণু থেকে জল বেরোবে তাই এইরকম আর একটা আঁকবে পাশে, আর একটা পাশে আঁকবে পি ডবল বন্ড ও, তার ওএইচটা এই দিকে আঁকবে। বুঝতে পেরে গেছো কেন এরকম আঁকছি? কারণ জল বের করব। আর একটা ওএইচ থাকবে, আর একটা এইচ থাকবে, পাক্কা? তাহলে এর এইচ এর ওএইচ জল বের করে দাও। তাহলে কি উৎপন্ন হবে? দেখো এটা উৎপন্ন হয়েছে, দেখো এইচ ওএইচ ও পি ডবল বন্ড ও হয়ে গেল। আবার দেখো এই পাশে এইচ ওএইচ পি ডবল বন্ড ও। দেখো আর জারণ স্তর তো তুমি বের করে ফেলতে পারবে, এটা তো অক্সিজেন হচ্ছে -2 করে, তাহলে 5 দুগুণে 10 -10, তাহলে আর হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে -6, তাহলে এর +6 হবে, +6 মানে দুজন মিলে +6, তাহলে প্রত্যেকে হচ্ছে +3 করে পাবে। স্ট্রাকচার কত সহজ দেখো, কিছুই ব্যাপার নয় এখানে স্ট্রাকচার আঁকা, তাই না? ইজি একেবারে। তাহলে প্রথমে সংকেতটা করে, তোমাকে যদি সংকেত লিখতে দেয় সংকেত লিখতে পারবে। স্ট্রাকচার আছে জেনারেলি বলে যে এখানে বলবে পাইরোফসফরাস অ্যাসিডে কতগুলো পিওপি বন্ধন রয়েছে, পাইরোফসফরাস অ্যাসিডে কতগুলো পিওপি বন্ধন রয়েছে, কতগুলো? একটা পিওপি। বলবে কটা পিও বন্ধন রয়েছে? দুটো। কতগুলো পিএইচ বন্ধন রয়েছে? বলে দেবে একটা দুটো। কতগুলো ওইজ আছে? এইরকম করে। কত ক্ষারীয় অ্যাসিড? দ্বিক্ষারীয় অ্যাসিড, দুটো ওইজ রয়েছে। বিজারণ ক্ষমতা কেমন হবে? মানে কতগুলো পিএইচ বন্ধন রয়েছে? দুটো। এইভাবে সব এইরকমই কোশ্চেন আসে। অক্সিডেশন স্টেট জিজ্ঞাসা করবে, বলে দেবে। এই সংকেতটা জানলে সব করতে পারবে। আর কোত্থেকে এসছে জানতে হবে। আমি বলেছি পাইরো মানে পালিয়ে গেছে, ফসফরাস অ্যাসিড থেকে এসছে, তাহলে ফসফরাস অ্যাসিডকে কাছাকাছি নিয়ে এসে জল বের করে দেবে। আর যদি সংকেত জানতে চাও তাহলে দুটোকে এরকম, সংকেত জানতে চাইলে তোমার স্ট্রাকচার আঁকার দরকার কি? সংকেত যাইতে, যদি সংকেত না জানতে চায় তাহলে ডিরেক্টলি তুমি স্ট্রাকচার এঁকে ডিরেক্টলি চলে আসবে। এইটা এঁকে আবার এইটা আঁকার দরকার নেই তোমাকে। তো স্ট্রাকচার রিলেটেড যদি তোমাকে প্রবলেম বলতে বলে, স্ট্রাকচার কি 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 রয়েছে না রয়েছে, ডিরেক্টলি দুজনকে এঁকে জল বের করে দেবে, ব্যাস হয়ে গেল। একদম কোনো 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 কনফিউশনের কিছু জায়গা নেই। সবাই বুঝতে পেরেছো একদম দারুণভাবে। দ্বিক্ষারীয় অ্যাসিড, দুটি ওএইচ গ্রুপ, আম্লিক বিশিষ্ট, এটা সব হয়ে গেল। এগুলোই আসে পরীক্ষায়। প্রস্তুতি লাগবে না, এগুলো লাগবে না তোমার, এগুলো লাগবে না। ক্লিয়ার একদম। নেক্সট চিনে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। দেখো হাইপো ভাইপো আমি বলেছি না, হাইপো ভাইপো কি করে আসে স্যার? ছোট্ট হাইপো ভাইপো, ভাইপো মানে দু অণু ওইচ চলে যাবে। দু অণু ওইচ মানে স্যার কাছাকাছি নিয়ে এসে দু অণু ওইচকে বের করবো, কাছাকাছি নিয়ে এসে দু অণু ওইচকে বের করবো। তাহলে হাইপো, হাইপো এটা তো দু অণু ওইচ বেরোবে, -2 ওইচ বেরোবে, এটা তো পাক্কা। ফসফরিক অ্যাসিড, তাহলে এস আসবে কোত্থেকে? ফসফরিক অ্যাসিড, দু অণু ফসফরিক অ্যাসিডকে কাছাকাছি নিয়ে আসবো, দু অণু ওইচ বের করে দেবো, হয়ে যাবে। তাহলে দেখো ফসফরিক অ্যাসিডের সংকেত কি? আগে সংকেত লেখা শেখাচ্ছি। তাহলে দু অণু H3PO4 ফসফরিক অ্যাসিড হচ্ছে, বা অর্থোফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড মানে অর্থোফসফরিক অ্যাসিড, H3PO4। তাহলে দু অণু ওইচ বের করে দাও, দু অণু ওইচ বের করো তো, দু অণু ওইচ বের করো। তাহলে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন বেরোবে, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন বেরোলে এখানে 3 দুগুণে 6টা আছে, তাহলে এখন কটা হবে? 4টা হবে। আচ্ছা, ফসফরাস দুটো ছিল, দুটোই থাকবে P2। হ্যাঁ, অক্সিজেন 4 দুগুণে 8টা ছিল, এখানে দুটো বেরিয়ে যাবে, মানে 6টা হবে। H4P2O6, H4P2O6 দেখো মিলে গেছে। ডান, একদম ডান। ইয়েস ইয়েস হয়েছে। এবার স্যার স্ট্রাকচার আঁকবো কি করে? যদি স্ট্রাকচার থেকে কোশ্চেন দেয়, স্ট্রাকচারও তুমি ইজিলি আঁকতে পারো, যেরকম শিখিয়ে দিয়েছি। ফসফরিক অ্যাসিড থেকে দু অণু ওইচ বের করো, ফসফরিক অ্যাসিড আঁকো। H3PO4 কি করে আঁকতে হয় শিখিয়ে দিয়েছি। পিও প্রথমে করবে, পিও করলে তারপরে ওইচ কটা রয়েছে? 3টা ওইচ রয়েছে, 3টা ওইচকে কাছাকাছি লিখে দিলে হয়ে গেল। এবার দু অণু ওইচ বের করবো, তাহলে পাশাপাশি দুটোকে লিখবো, ওইচ ওইচ ওইচ, দু অণুকে বের করবো, দু অণু বের করবো ওইচ। দেখো দু অণু ওইচকে বের করে দিয়েছি। তাহলে কি হবে স্যার? এরা তো পুরোপুরি চলে গেছে, তাহলে পিপি বন্ড হয়ে যাবে। তাহলে পি, এটা ডাবল বন্ড ও, এটা ওইচ ওইচ, পিপি ওইচ ওইচ। দেখো ডান, ডান কিনা বলো? ইয়েস ডান। দেখো মিলেছে, দেখো মিলেছে। এখানে অক্সিডেশন নাম্বার তো তুমি করে নিতে পারবে, +4 স্টেটে রয়েছে, এক্স ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। অক্সিজেন -2 করে ধরবে, পাক্কা। কত ক্ষারীয় অ্যাসিড? 1 2 3 4, 4 ক্ষারীয় অ্যাসিড, চতুক্ষারীয় অ্যাসিড। ওএইচ বন্ধনের সংখ্যা জিজ্ঞাসা করে, 4টা ওএইচ বন্ধন। পিপি বন্ধন আছে কিনা জিজ্ঞাসা করে, কটা পিপি বন্ধন আছে, পিও বন্ধন কটা আছে, সব জিজ্ঞাসা করে। এই স্ট্রাকচার থেকে সমস্ত কিছু হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে, পাক্কা একদম ক্লিয়ার, ঝাক্কাস। তাহলে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি জিনিসগুলো, আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এরপরে হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। অর্থোফসফরিক অ্যাসিড মানে তো ফসফরিক অ্যাসিড, আমরা আগে শিখেছি H3PO4, সেখান থেকে তো এলাম, ওই জন্য আমি তোমাদের আগে শিখিয়েছি সেগুলো। হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2, হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড,
হচ্ছে H3PO3 আর ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4। আচ্ছা, এটা তো সব হয়ে গেছে। এটাতে কতগুলো কি রয়েছে ত্রিক্ষারীয় অ্যাসিড, এটা তো কোনো অসুবিধা নেই। এবার পাইরো মানে আমি কি বলেছি, পাইরো মানে পালিয়ে গেছে। হ্যাঁ, পাইরো মানে পালিয়ে গেছে। পাইরো ফসফরিক অ্যাসিড কোত্থেকে এসছে? ফসফরিক অ্যাসিড থেকে। পাইরো মানে জল বেরিয়ে যাবে, মাইনাস ওয়াটার হবে। পাইরো মানে কি? জল বেরিয়ে যাবে পাইরো মানে। এবার দেখো পাইরো ফসফরিক অ্যাসিড, তাহলে দু অণু থেকে আমি এক অণু জল বের করব, তাই না? দুটোকে কাছাকাছি নিয়ে এসে আমি এক অণু জল বের করব। তাহলে পাইরো ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ফসফরিক অ্যাসিড কিভাবে হয়? এইভাবে এক্ষুনি লিখেছি, ফসফরিক অ্যাসিড এইভাবে লেখা হয়। পাশাপাশি দুটো নিয়ে আসতো ফসফরিক অ্যাসিড, এটা OH, এটা OH আর এটা হচ্ছে OH। তাহলে OH আর H বের করে দাও, তাহলে কি হবে? ফসফরিক অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড, এটা OH, এটা OH, এটা অক্সিজেন, এটা ফসফরাস, এটা বলবো নো, এটা হচ্ছে OH, এটা হচ্ছে OH। দেখো পাইরো ফসফরিক অ্যাসিড, দেখো দেখো ঝাক্কাস একেবারে। কত ক্ষারীয় অ্যাসিড? 1 2 3 4, 4 ক্ষারীয় অ্যাসিড। এখানে POP বন্ড রয়েছে, এখানে কিন্তু POP বন্ড ছিল না ফসফরিক অ্যাসিডের, সরি হাইপোফসফরিক অ্যাসিড, এখানে কিন্তু POP বন্ধন ছিল না, তাই না? এখানে POP বন্ড ছিল না। আচ্ছা, তাহলে বলে এগুলো তো একদম জলের মতো ইজি করে দিচ্ছি আমি। সাথে মেটা ফসফরিক অ্যাসিড। মেটা মানে আমি কি বলেছি? মেটা মানে মেয়েটা চলে গেছে তোমার জীবন থেকে, এক অণু জল নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমার থেকে, তোমার একার জীবন থেকে হচ্ছে ও চলে গেছে, তাহলে এক অণু থেকে একটা জল বের করে দাও। তাহলে মেটাফসফরিক অ্যাসিড অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড হয়, আর একটা হচ্ছে লিনিয়ার মেটাফসফরিক অ্যাসিড হয়। লিনিয়ার পলিফসফরিক অ্যাসিড, আর একটা হচ্ছে সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড। তো এই মেটাফসফরিক অ্যাসিডটা হয় কি করে? মেটাফসফরিক অ্যাসিডটা এইভাবে হয়। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4 ফসফরিক অ্যাসিড। মেটা বলেছে মানে এক অণু জল বের করো। এটা এক অণু থেকে, মানে এটা পরস্পর দুটো কাছাকাছি এসে জল বেরোবে না, এরকম ভাবে করবে। মেটা ফসফরিক অ্যাসিড মানে এক অণু জল বেরোবে, একটা অণু থেকে, ওর একার লাইফ থেকে চলে গেছে, ঠিক আছে? তাহলে H2 মানে একটা হাইড্রোজেন পড়ে থাকবে, অক্সিজেন একটা চলে যাবে, PO3, HPO3 হবে, ঠিক আছে? এটা হচ্ছে HPO3। এবার তুমি এখানে, এটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড হলো। এবার যদি সাইক্লোমেটাফসফরিক অ্যাসিড বলে, বা এটা আরো বলা ভালো সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড। যদি সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড বলে, মেটা মানে সবসময় জন্য এটা খেয়াল রাখবে, হ্যাঁ? এবার যদি ট্রাইমেটাফসফরিক অ্যাসিড বলে, তাহলে কি হবে? HPO3 হয়ে যাবে। যদি পলিমেটাফসফরিক অ্যাসিড বলে, তাহলে হোল N হয়ে যাবে, মানে এরকম চলতে চলতে থাকবে। তাহলে ট্রাইটা আগে স্ট্রাকচার আঁকবো কি করে? ট্রাইতে কটা ফসফরাস হয়েছে? 3টা। সাইক্লো বলেছে, সাইক্লো মানে সাইক্লিক স্ট্রাকচার হবে, রিং হবে। তাহলে 3টা ফসফরাস দিয়ে আগে রিং তৈরি করা হয়, এখানে আঁকা রয়েছে, তাও আমি এখানে এঁকে দিচ্ছি, হ্যাঁ? তাহলে পি 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 3টা তো, হ্যাঁ 3টা পি 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 আর হচ্ছে পি, ঠিক আছে? আচ্ছা, এইখানে আঁকছি, বইয়ের মতো করে আঁকার চেষ্টা করব আমি। হ্যাঁ, তাহলে হেক্সাগোনাল রিং যেরকম হয় না, আচ্ছা বেঞ্জিনের মতো আগে রিংটা এঁকে ফেলো তো এইরকম করে। তাহলে এখানে হচ্ছে পি, এখানে পি, আর এটা পি, এগুলোতে অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, ঠিক আছে? এরকম। এবার দেখো আমাকে এই স্ট্রাকচারগুলো আঁকতে হবে। HPO3 আছে, তাহলে এখানে OH বন্ধন কটা হবে? একটা OH বন্ধন হবে। হাইড্রোজেন একটা থাকলে একটা অক্সিজেনের সঙ্গে একটা OH বন্ধন হবে। তাহলে এখানে ফসফরাস থেকে একটা OH বন্ধন পাক্কা হবে সবার ক্ষেত্রে, OH বন্ধন সবার ক্ষেত্রে হবে, একটা OH বন্ধন সবার জন্য হবে। আর কি পড়ে থাকছে দেখো, HPO3 স্ট্রাকচারে কি হয়েছিল? HPO3 স্ট্রাকচারে P ডবল বন্ড O একটা হলো, P ডবল বন্ড O, আর বাকি কটা পড়ে থাকলো? আর বাকি অক্সিজেন কটা পড়ে থাকলো? আর বাকি একটা অক্সিজেন পড়ে থাকলো, এটা তো রিং করবে বলে চলে যাবে, ওই রিংটা করবে বলে চলে গেল। তাহলে একটা অক্সিজেন থাকলো, একটা চলে গেল, আর একটা OH বন্ধন হবে এইটা। তাহলে দেখো এখানে নিশ্চয়ই P ডবল বন্ড O বন্ধন তো একটা থাকবেই, সমস্ত অ্যাসিডে তো P ডবল বন্ড O থাকে, ব্যাস হয়ে গেল। তাহলে কিভাবে স্ট্রাকচার আঁকলাম? 3টা ফসফরাস রয়েছে, ট্রাইমেটাফসফরিক অ্যাসিড বলেছে, তাহলে আগে তুমি পি বেঞ্জিনের মতো এঁকে নিলে। প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় কোশ্চেন আসতো কম্পিটিটিভ এক্সামে, তোমাদের বোর্ডে তো আসার চান্স প্রবল এই অক্সি অ্যাসিড থেকে, বিশেষ করে এটার থেকে ইম্পর্টেন্ট। সমস্ত ফসফরাসের অক্সি অ্যাসিডগুলো ভালো করে করবে, শিখিয়ে দিচ্ছি তো।
তাহলে পি ডবল বন্ড ও তো থাকবেই থাকবে সবার, আর একটা করে তো ওএইচ বন্ধন তো এদের সবসময় থাকে। তাহলে তুমি এই আইডিয়াটাও থাকলেও হয়ে যাবে, যে যে এটা জানে সে করে ফেলতে পারবে, যে একটাতে একটা পিও বন্ধন থাকে আর একটা ওএইচ বন্ধন থাকে, তাহলে হলেই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কত ক্ষারীয় অ্যাসিড তুমি বলে দিতে পারবে 1 2 3 ত্রিক্ষারীয় অ্যাসিড। পিওপি বন্ধন কটা রয়েছে? 1 2 3 পিওপি 1 2 তিনটা হচ্ছে পিওপি বন্ধন রয়েছে। ঠিক আছে, 1 2 3টা পিওপি। পিও বন্ধন কটা রয়েছে এরকম করে সব পরীক্ষা কোশ্চেন আছে। আচ্ছা লিনিয়ার, এবার লিনিয়ার পলিমেটাফসফরিক অ্যাসিড, লিনিয়ারের ক্ষেত্রে আমি কি বলেছি, হোল এন হয়ে যাবে। লিনিয়ারের ক্ষেত্রে HPO3 হোল এন হয়ে গেছে, হোল এন, এন সংখ্যা এরকম, তাহলে পি ডবল বন্ড ও তো একদম থাকবে আর একটা ওইচ তো থাকবেই থাকবে, দিয়ে অক্সিজেন বাইরের দিকে বের করে দেবে, এরকম চলতেই থাকবে। ডবল বন্ড ও ওইচ, ডবল বন্ড ও ওইচ, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে, চলতে থাকবে, হোল এন হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। দেখো এখন চলতে থাকবে, এটা হচ্ছে লিনিয়ার মেটাফসফরিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট এরপরে হচ্ছে পারক্স মনোফসফরিক অ্যাসিড। দেখো আগের গুলোতে তুমি এই যে অক্সিডেশন স্টেট গুলোকে বের করেছিলে কি করে, এক্স ধরে তুমি করে দিতে পারো। পারক্সতে কিন্তু তুমি এই গড়বড়টা করবে না, বলেছে পারক্স মনোফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড মানে H3PO4, তাহলে H3PO4 এর স্ট্রাকচার কেমন হয়, পিও, এটা হচ্ছে ওএইচ হয়, একটা ওএইচ হয় আর একটা ওএইচ হয়, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তোমাকে বলেছে পারক্স মনোফসফরিক অ্যাসিড, মানে পারক্স বন্ধন থাকবে। মনোফসফরিক অ্যাসিড বলতে একটা ফসফরিক অ্যাসিডে একটা পারক্স বন্ধন থাকবে, তাহলে পারক্স বন্ধন ও বন্ধন থাকে, আর যে হাইড্রোজেন ছিল তাকে লিখে দিলে জাস্ট একটা অক্সিজেনকে ঢুকে দাও, তাহলে এটা পারক্স মনোফসফরিক অ্যাসিড। খেয়াল করবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এর অক্সিডেশন স্টেটটা দেখো +5। দেখো এমনি তুমি যদি এক্স ধরে যদি করো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ অক্সিজেনে -2 করে হয়, তাহলে 5টার জন্য -10 আর 3টা হাইড্রোজেনের জন্য +3, তাহলে কত আসছে টোটাল 7 হচ্ছে, তাহলে এখানে +7 হওয়া উচিত, x = কত হওয়া উচিত, +7 হওয়া উচিত, বাট কিন্তু এখানে +7 হবে না। তার কারণ কি, তার কারণ এখানে কি গন্ডগোল হচ্ছে, এইটাই গন্ডগোল হচ্ছে যে স্যার আমি সব অক্সিজেনকে -2 এরকম ধরে নিচ্ছি, ওই জন্য তো 5 দুগুণে 10 করছি, কিন্তু তুমি এটা রেডক্সে শিখেছো যে পারক্স বন্ধনের জন্য এগুলোকে -1 ধরতে হয়। বুঝতে পেরেছো কোথায় গন্ডগোল? তাহলে এটা -1 এটা -2 এটা -2 আর এটা -2, আর এগুলো তো হাইড্রোজেন গুলো সব +1, হাইড্রোজেন তো +1 দিয়ে তুমি x ধরে নাও, এটাকে x ধরে নাও, দেখবে তোমার অ্যান্সার চলে আসবে। x ধরে নাও, চলে আসবে, দেখবে এখানে তুমি এটা x প্লাস হাইড্রোজেন কটা রয়েছে 1 2 3 +3, অক্সিজেন -2 -4 -6 আর এটা মিলে -8 = 0, তাহলে x সমান কত হবে, দেখো +5 হয়ে গেছে। তাহলে মুশকিলটা কি, এই অক্সিজেনকে -2 সব ধরে নাও, এই জন্য মুশকিল, কিন্তু এখানে পারক্স বন্ধন আছে, অক্সিজেন স্টেটটা খেয়াল রাখবে। ঠিক আছে, চালাকি করে কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে এটা কত ক্ষারীয় অ্যাসিড, এটা ত্রিক্ষারীয় অ্যাসিড, OH এখানেও OH রয়েছে, তাই এটাও খেয়াল রাখবে, এটা কিন্তু ত্রিক্ষারীয় অ্যাসিড, এটা আবার ধরবে না, ছেড়ে দেবে না। হ্যাঁ, তাহলে পারক্স মনোফসফরিক অ্যাসিডে কতগুলো OH বন্ধনারে আছে, ফসফরিক অ্যাসিড থেকে চলে আসবে। পারক্স ডাইফসফরিক অ্যাসিড, দেখো ফসফরিক অ্যাসিড কিন্তু ডাইফসফরাস অ্যাসিড, তাহলে দুটো ফসফরিক অ্যাসিডকে আঁকতে হবে, তাহলে পিও ডাইফসফরিক, পিও OH 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 পিও OH OH OH, তাহলে দেখো পারক্স বন্ধন ক্রিয়েট করতে হবে, পারক্স বন্ধন ক্রিয়েট করতে হলে অক্সিজেন অক্সিজেন ব্রিজ করতে হবে, মানে হাইড্রোজেন বের করতে হবে এখান থেকে, H2 বের করতে হবে গো, তাহলে P ডবল বন্ড O, এটা হচ্ছে OH, এটা হচ্ছে OH, এটা হচ্ছে O O, তারপরে হচ্ছে P ডবল বন্ড O, এটা OH আর এটা হচ্ছে OH, তাহলে দেখো এটা হচ্ছে পারক্স ডাইফসফরিক অ্যাসিড। দেখবে যে কি অ্যাসিডটা কি ফসফরিক না ফসফরাস, পুরো ক্লিয়ার একেবারে একদম ঝাকাস। হ্যাঁ, কেমন বুঝতে পারলে অবশ্যই ফিডব্যাক সেকশনে জানাবে, যে হ্যাঁ স্যার সব ঠিকঠাক আছে, একদম ঝাক্কাস করে বুঝতে পেরেছি, ট্রিকগুলো কেমন লাগলো জানাবে। গুরুত্বপূর্ণ এবার বিষয় কিছু রয়েছে, এই অক্সো অ্যাসিডগুলো এবার মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট একবার তোমাদের গো থ্রু করে দিচ্ছি, সমস্ত জিনিস প্রায় সমস্ত জিনিস হয়ে গেছে, একবার করে জাস্ট বলে দিচ্ছি। সমস্ত অক্সো অ্যাসিডে ফসফরাস পরমাণু sp3 সংক্রায়িত, এটা খেয়াল রাখবে যে সমস্ত অক্সো অ্যাসিডে sp3 হয়, স্টেটমেন্ট কারেক্ট ইনকারেক্টে দিয়ে দিতে পারে। আর চতুস্থলকীয়ভাবে 4টি অন্য পরমাণু বা গ্রুপ দ্বারা পরিবেষ্টিত থাকে,
তাহলে এটা হচ্ছে চতুস্থলকীয় হয়, স্ট্রাকচার হচ্ছে চতুস্থলকীয় হবে, আর ফসফরাস গুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড। খেয়াল রাখবে সমস্ত অক্সো অ্যাসিডে অন্তত একটি পিও একটি পিওএইচ বন্ধন আছে। ইম্পর্টেন্ট কথা শুরু থেকে বলছি, যে অক্সো অ্যাসিডগুলোতে ফসফরাসের জারণ অবস্থা +5 বা এর থেকে কম, সেগুলোতে পিওএইচ বন্ধন ছাড়াও পিএইচ বন্ধনও রয়েছে। পিও বন্ধন ছাড়াও পিএইচ বন্ধন আছে যখন অক্সো অ্যাসিডে +5। তুমি তো দেখলে এক্ষুনি, মুখস্থ করার দরকার নেই, জেনে রাখো এগুলো। যেমন এগুলো তো তুমি পারবে কোথায় +5 রয়েছে। তাহলে +5 যেগুলোতে রয়েছে সেখানে পিএইচ বন্ধন, পিওএইচ ছাড়াও পিএইচ বন্ধন থাকবে, বা পিপি বন্ধনও থাকবে, যেমন এখানে পিপি বন্ধনও থাকবে। ওটা কাদের ক্ষেত্রে? হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে। না, ওটা হচ্ছে হাইপো তো, হ্যাঁ হাইপোর ক্ষেত্রে। কিন্তু একই সঙ্গে দুই প্রকার বন্ধন থাকে না কখনো। এইরকম পিএইচ পিওএইচ মানে পিপি আর হচ্ছে পিওএইচ এইরকম বন্ধন কিন্তু সবসময় থাকবে না, মানে একসঙ্গে থাকবে না। যেসব অক্সো অ্যাসিডে পিএইচ বন্ধন আছে তারা বিজারণ ধর্ম প্রদর্শন করে। অবভিয়াসলি পিএইচ বন্ধন থাকলেই তো এই পিএইচ এর হাইড্রোজেনটাই তো ডিস্ট্রিবিউট করে বিজারণ ধর্ম দেখায়। এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভেরি ইম্পর্টেন্ট কথা, যে যত পিএইচ বন্ধনের সংখ্যা বাড়বে তার বিজারণ ধর্ম তত বাড়বে। প্রচুর ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায় এগুলো, ঠিক আছে? ক্লিয়ার থাকবে। +1 +3 বা +4 জারণ অবস্থা বিশিষ্ট অক্সো অ্যাসিডগুলি অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনাল বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে যে সকল অক্সো অ্যাসিডে ফসফরাসের জারণ স্তর +1, +3 বা +4 তারা হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন কাকে বলে? তাহলে একটা নির্দিষ্ট অক্সিডেশন স্টেট থেকে সে হচ্ছে বাড়াতে পারবে আর কমাতে পারবে। তুমি বলবে স্যার +5 এর কেন হলো না ডিসপ্রপোর্শনেশন? তার কারণ +5 হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে এ আর বাড়াতে পারে না। +6 এর ক্ষেত্রে আর হবে না, এর থেকে কমাতে পারবে। তাহলে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন কাকে বলা হয়? তোমরা ওই ফসফিনের ক্ষেত্রে পড়েছিলে না, ওই যে P4 থেকে যে ওই যে P4 সাদা ফসফরাসের সঙ্গে যে বিক্রিয়া করে NaOH এর সঙ্গে জল দিয়ে যে বিক্রিয়া করলে আমরা করছিলাম না, PH3 NaH2PO4 এরকম কিছু একটা আছে, এবার ফসফাইটাস এরকম কিছু একটা আছে, 4 না 3 আছে আমি খেয়াল করতে পারছি না। আর PH3 উৎপন্ন হয়, এটাও ডিসপোজিশন 0 থেকে এখানে এসেছিল আর 0 থেকে এখানে এসেছিল -3, আর এটা হচ্ছে প্লাসে কোনো একটা যাবে। তাহলে এর ক্ষেত্রেও সেরকম দেখো, +4 স্টেট থেকে +5 এ যেতে পারবে, মানে জারণ সংখ্যা বাড়াতে পারবে আবার কমাতেও পারবে। +4 থেকে ও কমিয়ে +2 +3 +1 এ যেতে পারবে, তাহলে ডিসপ্রপোর্শনেশন করতে পারবে। কিন্তু +5 থেকে সে তো আর বাড়াতে পারছে না। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনে একটা অক্সিডেশন স্টেট বাড়বে, একের অধিক বাড়তে পারে, মোটামুটি বাড়বে আর কমবে কোনো একটা যৌগে। একটা বাড়বে অক্সিডেশন স্টেটে একটা যৌগে, আর একটা যৌগে হচ্ছে অক্সিজেন স্টেট কমবে। কিন্তু এখানে তো ম্যাক্সিমাম অক্সিজেন স্টেটে রয়েছে, তো এর থেকে আর বাড়ানো পসিবল নয়, তাই ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন করবে না। এখানেও একটা গৌণ একটা লজিক রয়েছে, হ্যাঁ, বোঝার জিনিস রয়েছে। নেক্সট 6 কোশ্চেন। 6 কি বলেছে? OH গ্রুপ আয়নিত হলে H+ আয়ন উৎপন্ন করে, কিন্তু P এর সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণু আয়নিত হয় না। সুতরাং OH গ্রুপের সংখ্যা থেকে অ্যাসিডের ক্ষারকগ্রাহিতা জানা যায়। ভেরি ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। আমরা শুরু থেকে বলছি OH এর সংখ্যাই হচ্ছে ওর ক্ষারকগ্রাহিতা ডিটারমাইন করবে। ওই দেখে মেরে দেবে ওরকম হবে না। মেটাফসফরিক অ্যাসিড মনোমার হিসাবে অবস্থান করে না, এটি বলয়াকার ট্রাইমার বা সরলরেখিক পলিমার হিসাবে থাকে। মেটাফসফরিক, মানে মেটা চলে গেছে এক অণু জল, একার থেকে এক অণু জল বের করবে। এবার সেটা সাইক্লিক হতে পারে, সাইক্লিক ট্রাইমেটা হতে পারে, বা লিনিয়ার হতে পারে মেটাফসফরিক অ্যাসিড। তাহলে এটি বলয়াকার ট্রাইমার বা সাইক্লিক ট্রাইমেটাফসফরিক হতে পারে, বা লিনিয়ার মেটাফসফরিক অ্যাসিড। ঠিক আছে? H3PO2, H3PO3, H3PO4 অ্যাসিড তিনটির বিজারণ ক্ষমতা হ্রাসের ক্রম। এটা হচ্ছে বিজারণ ক্ষমতা এর সবচেয়ে বেশি। হ্যাঁ, বিজারণ ক্ষমতা বেশি কেন? বিজারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে? পিএইচ বন্ধনের সংখ্যার উপরে। এখানে পিএইচ বন্ধনের সংখ্যা কত রয়েছে গো? হ্যাঁ, এখানে তো পিএইচ বন্ধন সংখ্যা 0, এখানে পিএইচ বন্ধন সংখ্যা হচ্ছে 0। এখানে অক্সিজেন নিয়ে নিলে এখানে কটা হবে গো? এখানে একটা, এটা হচ্ছে একটি হবে, আর এর ক্ষেত্রে দুটি হচ্ছে পিএইচ বন্ধন। তাহলে এর বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এর কোনো নেই। তাহলে H3PO2 তে দুটি পিএইচ বন্ধন থাকায় এর বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। H3PO3 তে 4টি, হ্যাঁ, H3PO3 তে একটি গো, এ বাবা 4টি হয়ে গেছে গো, বড় ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে, মডিফাই করে দেব যদি পসিবল হয়, নাহলে মডিফাই করে নেবে, একটি হবে, একটি পিএইচ বন্ধন রয়েছে, ঠিক করে নেবে কিন্তু
একটি পিএইচ বন্ধন থাকায় এর বিজারণ ক্ষমতা অপেক্ষাকৃত কম হয়, আর H3PO4 এ কোনো পিএইচ বন্ধন না থাকার জন্য এর বিজারণ ক্ষমতা নেই একেবারে। ঠিক আছে, তাহলে এর বিজারণ ক্ষমতা নেই, এটাও খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট কথা। H3PO4 এ পিএইচ বন্ধন নেই, তাই বিজারণ ক্ষমতা নেই। আসতে পারে সব এমসিকিউ কোশ্চেন গো, সব লোভনীয় কোশ্চেন, সব যে কোনো সময় দিয়ে দিতে পারে। আচ্ছা, নয় কি বলেছে, H3PO2, H3PO3 আর H3PO4 এর আম্লিকতা হ্রাসের কম। আম্লিকতা কিন্তু আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে H3PO4 এ ওর OH সংখ্যা বেশি, অ্যাসিডিটি বেশি হবে, এটা কিন্তু নয়। এর ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা। হাইপোফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি সবচেয়ে বেশি। হাইপোফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড। এর কারণটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে অনেক জিনিসপত্র লেখা রয়েছে, আমি তোমাদের কারণটা বুঝিয়ে দিচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে পিও বন্ধন রয়েছে, সবার পিও বন্ধন, সব স্ট্রাকচার লেখা হয়েছে। দেখো, এই পিও বন্ধন হচ্ছে পোলার বন্ধন। এখানে অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে, তাই ইলেকট্রন জোড়কে টানছে ফসফরাস নিজের দিকে। তাহলে ফসফরাসের উপর কি হবে, ডেল্টা প্লাস চার্জ হবে, ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিকে পূরণ করবে কারা? এই অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এবং এই পোলার বন্ধনই হচ্ছে ইলেকট্রন ডেনসিটি এখানে পুশ করবে, তাই না? আচ্ছা, এখানেও অক্সিজেন ইলেকট্রন টানছে, অক্সিজেন ইলেকট্রন টানছে, এই অ্যারো দিয়ে দেখানো রয়েছে। তাহলে এই ঘাটতিটা এখানে ডেল্টা প্লাস তৈরি হবে, এই ঘাটতি পূরণ করবে কটা ওএইচ? দুটো ওএইচ। দেখো, একটা দুটো ওএইচ পূরণ করবে। এইচ তো এখানে রয়েছে, কিন্তু ওএইচ বন্ধনগুলো হচ্ছে এখানে বেশি করে ইলেকট্রন রিপালশন করে ওদের দিকে ঠেলবে। এখানেও ডেল্টা প্লাস তৈরি হচ্ছে, তাহলে এই ঘাটতি পূরণ করছে কটা ওএইচ? একটা, দুটো ওএইচ, আর হচ্ছে তিনটা ওএইচ। তাহলে দেখো, ঘাটতি রয়েছে, বাড়িতে টাকা পয়সার সমস্যা, টাকা পয়সার সমস্যা, গরিব তোমার বাড়ি, তাহলে ঘাটতি রয়েছে। তুমি যদি একাই যদি সবসময় যদি টাকা পয়সা দাও, শুধু তুমিই ডোনেট করছো, তাহলে তোমার লাইফে কিছু হবে না, তাই না? তাহলে তুমি কি হয়ে যাবে, তুমি কিন্তু ব্রেক করে যাবে, তুমি আর চালাতে পারবে না, তুমি ধীরে 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 তুমি আর টানতে পারবে না, মানে তুমি ব্রেক হয়ে যাবে, তুমি বড্ড দুর্বল হয়ে যাবে। তুমি যা ঘাটতি হচ্ছে, লোন টোন সবই তুমি শোধ করছো, তাহলে কি হবে, একটা সময় তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও তোমার খুব খারাপ হয়ে যাবে। মানে তুমি, মানে অনেকে বলে না যে আমি ভেঙে পড়েছি, ভেঙে পড়েছি, মানে এখানে ওএইচ বন্ধন ভাঙার কথা বলছি, অর্থাৎ এইচ প্লাসটা কিন্তু এ সহজে ছাড়বে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো, কারণ কি, একজনই ডোনেট করছে না, একজন শুধু ডোনেট করলে, এর ঘাটতিকে পূরণ করলে, তাহলে ওএইচ বন্ধন ইলেকট্রন ডেনসিটি সবই চলে যাবে ওইদিকে, তাহলে এক্ষেত্রে কিন্তু এইচ প্লাস সহজে ছাড়বে। এক্ষেত্রে দুজন মিলে ডোনেট করছে, বাড়িতে ঘাটতি হয়েছে, তুমি এবং তোমার দাদা দুজন মিলে হচ্ছে ডোনেট করছো, তাহলে দুজন মোটামুটি কন্ট্রিবিউট করে করে মোটামুটি করে দিচ্ছ, ঠিক আছে, এর মতো চাপ পড়বে না এখানে, তাহলে ঠিক আছে, এখানে এইচ প্লাস মোটামুটি ছাড়বে, মোটামুটি তাড়াতাড়ি ছাড়বে। আর এর ক্ষেত্রে এর তুলনায় এখানে একটু দেরিতে ছাড়বে, তার কারণ এ তো ঘাটতিটা দুজন মিলে তো কন্ট্রিবিউট করে দিচ্ছে না, ঘাটতিটা দুজন থেকেই আসছে, ঘাটতি পূরণটা দুজনের থেকে আসছে, সুতরাং ঠিক আছে, এইচ প্লাস মোটামুটি ওরা কন্ট্রিবিউট হয়ে যাচ্ছে বলে ওই জন্য একটু দেরিতে হলে এইচ প্লাস ছাড়বে। এর ক্ষেত্রে দেখো, ঘাটতি আছে, বাড়িতে 3জন মেম্বার, তুমি, তোমার ভাই, তোমার বোন, 3জনই জব করো, তাহলে 3জন মিলে বাবার এই যে পি ফর পরিশ্রমের মূল্য দিচ্ছ, তাহলে পয়সা পি ফর পয়সার ঘাটতি তোমরা পূরণ করছো, তাহলে 3জনের ঘাটতি যদি তোমরা পূরণ করো, তাহলে অনেকটা হেল্প হচ্ছে, বাবার অনেকখানি হেল্প হচ্ছে, তাহলে 3জন মিলে দিলে, তাহলে সেক্ষেত্রে কোনো এফেক্টই পড়বে না, মানে এই ওয়েজগুলো, মানে ওরা এরকম যে ভেঙে পড়েছে একেবারে শেষ হয়ে গেছে এরকম হবে না, মোটামুটি ঠিক আছে, এইচ প্লাস ডোনেট করতে পারবে। তাহলে এর ক্ষেত্রে সবচেয়ে উইক ওয়েজ, দেরিতে এইচ প্লাস ছাড়বে। এক্ষেত্রে দুজন মিলে ডোনেট করছে, তাহলে মোটামুটি একটু হলেও চাপ পড়বে। এর ক্ষেত্রে একজন ডোনেট করছে, একজনের উপরেই সমস্ত চাপ, সব ভেঙে পড়বে সে, তো আর্থিকভাবে সে ভেঙে পড়বে, মানসিকভাবেও ভেঙে পড়বে, মানে এইচ প্লাস বেশি করে ছাড়বে। তাই অ্যাসিডিটি এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে। বুঝতে পেরেছো? অ্যাসিডিটি অর্ডারটা সুন্দর করে শিখিয়ে দিলাম। তো এই জিনিসটা এখানেই লেখা রয়েছে, পুরো নিজে পড়ে নেবে। তোমাদের তো অর্ডার আসবে, তোমাদের এখানে অর্ডারটা আসবে, অর্ডার খুব ভালো করে রাখবে। এটা অ্যাসারশন, এটা রিজন, অ্যাসারশন রিজন, কলাম ম্যাচিংয়েও আসতে পারে, কলাম ম্যাচিংয়েও এখানে কোনটার ক্ষারগ্রাহিতা কত রয়েছে এটা দিয়েও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ফসফরাসের অক্সো অ্যাসিড, দুই ধরনের অ্যাসিড গঠন, অক্সো অ্যাসিড গঠন করে। একটু আগে আমরা যেটা ডিসকাস, সবই এখানে লেখা রয়েছে। যে অক্সো অ্যাসিডগুলোতে ফসফরাসের জারণ অবস্থা +5, তাদের বলা হয় ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ইক অ্যাসিড, ইক কখন যুক্ত করা হয়? ইক হচ্ছে জারণ সংখ্যা যখন বেশি হয়, তাহলে +5 এ ইক হবে। আর আস অ্যাসিড কখন হবে? আস কখন হবে? যদি জারণ সংখ্যা +3 হয়। আস মানে কম যোজ্যতার ক্ষেত্রে আস হয়, ইক হয় বেশি জারণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ফসফরাসের জারণ সংখ্যা যেখানে +5, তাদেরকে ফসফরিক অ্যাসিড বলা হবে। আর এরা হচ্ছে জারণ ধর্ম বিশিষ্ট। জারণ ধর্ম মানে অন্যকে জারিত করবে,
নিজে বিজারিত হবে, +5 এ রয়েছে মানে সে ইলেকট্রন খেতে চায়, তাহলে নিজে বিজারিত হবে, তাহলে এটা জারণ ধর্ম রয়েছে। কিন্তু এদের বিজারণ ক্ষমতা নেই, মন দিয়ে খেয়াল রাখবে, এদের কিন্তু বিজারণ ক্ষমতা নেই, মানে অন্যকে বিজারিত করতে পারবে না। অন্যকে বিজারিত করতে হলে তো নিজে জারিত হতে হবে, এ তো +5 রয়েছে, এ আর নিজে জারিত হবে কি করে, এ তো ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে রয়েছে, তাহলে এ কিন্তু আর জারিত হতে পারবে না। তাই এরা হচ্ছে জারণ ধর্ম বিশিষ্ট, মানে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে, কিন্তু নিজে কখনো জারিত না, কি বললাম, এরা হচ্ছে জারণ ধর্ম বিশিষ্ট, মানে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হবে মানে নিজে ইলেকট্রন গ্রহণ করবে, মানে +5 থেকে জারণ সংখ্যা কমাবে, এর থেকে আর বাড়াতে পারবে না। নিজে ইলেকট্রন ছাড়লে তো বাড়াবে, নিজে ছাড়া মানে নিজের জারণ হওয়া, অন্যকে বিজারিত করা, মানে বিজারক পদার্থ হিসেবে কাজ করা উচিত, কিন্তু এরা বিজারক হিসেবে কাজ করে না, এরা জারক হিসেবে কাজ করবে, অর্থাৎ জারণ ধর্ম রয়েছে। বুঝতে পেরেছো? এটাও খেয়াল রাখবে +5 এর গল্পটা। যে অক্সো অ্যাসিডগুলিতে ফসফরাসের জারণ অবস্থা +3 তাদের বলা হয় ফসফরাস অ্যাসিড, OUS আজ অ্যাসিড। এরা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। কেন বিজারক দ্রব্য? কারণ এরা তো বিজারক দ্রব্য মানে বিজারণ ধর্ম রয়েছে, মানে অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে। নিজে জারিত হবে কখন? নিজে যদি ইলেকট্রন ছাড়ে, দেখো +3 রয়েছে, সে দুটো ইলেকট্রন ছেড়ে +5 যেতে পারে, তো কোনো অসুবিধা নেই, এ তো +5 যেতে পারে, তাহলে এ কিন্তু ইলেকট্রন ছাড়তে পারে, মানে নিজের জারণ হতে পারে, অন্যকে বিজারিত করতে পারে, মানে বিজারক পদার্থ হিসেবে কাজ করতে। বিজারক মানে বর্জক, ইলেকট্রন বর্জক, তাহলে এরা বিজারক আর এরা কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করতে। যেসব অক্সো অ্যাসিডে অর্থো অ্যাসিডের থেকে 1 অণু জল কম থাকে, সেগুলিকে বোঝানোর জন্য মেটা কথাটা ইউজ করা হয়। মেটা মানে মেয়েটা ছেড়ে চলে গেছে, হ্যাঁ, মেটা পালিয়ে গেছে, পাইরোতেও জল চলে যায়, তাহলে অর্থো অ্যাসিড থেকে যে কোনো অর্থো অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড, তার থেকে 1 অণু যদি জল কম থাকে, সেক্ষেত্রে আমরা মেটা কথাটা ইউজ করি, ঠিক আছে। আর পাইরোতে পালিয়ে যাওয়া, যেসব অক্সো অ্যাসিডে 2 অণু অর্থো অ্যাসিড থেকে 1 অণু জল নির্গত হয়, 2 অণু অর্থো অ্যাসিড থেকে 1 অণু জল নির্গত হয়, তাকে বোঝানোর জন্য কি পাইরো কথাটা ইউজ করা। এটা ইনভাইটেড কমার ভেতরে রাখবে। পাইরো মানে পালিয়ে গেছে, 2 অণু থেকে 1 অণু জল বের করে দেবে, পালিয়ে গেছে, হ্যাঁ, দুজন থেকে জল বেরিয়ে গেলে এই যে দেখো পাইরোফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তাহলে ফসফরিক অ্যাসিড থেকে জল বের করেছে, এই যে জল, এখানে পূর্ণচ্ছেদ দেবে। যেসব অক্সো অ্যাসিডে ফসফরাসের জারণ অবস্থা আস বা ইগ অ্যাসিডের থেকে কম, তাহলে যারা ইগও নয় আসও নয়, তাদের থেকে কম জারণ সংখ্যা, তাদের ক্ষেত্রে কি বলা হবে? তাদের বোঝানোর জন্য হাইপো উপসর্গ ইউজ করা। হাইপোর ক্ষেত্রে 2 অণু ওএইচ বের করানো হয়, আমরা বলেছি। স্টেটমেন্টের জন্য এগুলো খেয়াল রাখবে। আসিক থেকে কম তাদের বলা হচ্ছে আসিক, আসিক থেকে কম তাদেরকে বলা হচ্ছে হাইপো। অর্থোফসফরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে এটি জল ত্যাগ করে যথাক্রমে পাইরো মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। আমরা বললাম না, অর্থগুলোকে উত্তপ্ত করলে এখনো জল ত্যাগ করলে পাইরো মানে পালিয়ে গেছে, আর মেটার ক্ষেত্রেও তো জল ত্যাগ হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো সব এখানে রয়েছে আর কি, পরপর করে। এইটা একটু খেয়াল রাখবে, এই কত ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হচ্ছে এগুলো খেয়াল রাখবে। অর্থোফসফরিক অ্যাসিড এগুলো আসে পরীক্ষায় সিকোয়েন্সে, পাইরোফসফরিক অ্যাসিড, সেখান থেকে হচ্ছে মেটাফসফরিক হোলিন, ঠিক আছে, জল বের করে। তাহলে অর্থ থেকে হচ্ছে পাইরো, অর্থ থেকে 2 অণু থেকে যদি জল বের করে দেয় পাইরো, অর্থ থেকে পাইরো থেকে হচ্ছে মেটা। বুঝতে পেরেছো? ওকে। আর এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো অর্থোফসফরিক অ্যাসিড থেকে মেটা ফসফরিক অ্যাসিড জল বেরিয়ে হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। তাহলে এখানে 1 অণু জল বেরোচ্ছে, একটা অণু থেকে 1 অণু জল বেরোচ্ছে, এটা দুটো থেকে 1 অণু জল বেরোচ্ছে, তারপরে আবার 1 অণু জল বেরোলে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন হয়। ডান, ঠিক আছে। এই হলো আমাদের ফসফরাসের অক্সো অ্যাসিড সমূহ। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো ফসফরাসের এই অক্সো অ্যাসিডের গল্প। ভীষণ ইম্পর্টেন্ট এই সেকশনটা, ওই জন্য এর জন্য একটা সেপারেট ভিডিও আমরা করে দিলাম। এখান থেকে সবসময় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে সুন্দর করে খেয়াল রাখবে। আশা করছি তোমাদের পরীক্ষায় একটাও কোশ্চেন এখান থেকে আর মিস হবে না, কখনোই মিস হবে না। এবং একবার বুঝে নিলে কিন্তু লং টাইমের জন্য প্রোমো হয়ে গেল, জিওর মতো ইনকামিং ফ্রি হয়ে যাবে, মানে তোমার আর কখনোই অসুবিধা হবে না, এই অক্সো অ্যাসিড নিয়ে কোনো কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। এই নোটটা তো তোমরা ডাউনলোড করতে পেরে যাবে, তোমরা যেহেতু ব্যাচে রয়েছো, ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করে সুন্দর করে দাগিয়ে এগুলো পড়ে নেবে। 1 নম্বর লেকচারে কিন্তু নোটটা রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। কেমন লাগলো অবশ্যই জানিও ফিডব্যাক সেকশনে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। এই সঙ্গে আমাদের শেষ হয়ে গেল ফসফরাসের আমাদের গ্রুপ 15-এর ক্লাসগুলো, ঠিক আছে। এরপরে 16 আবার শুরু হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।